হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি প্রিয়াঙ্কা, জাপান থেকে। কেমন আছো তোমরা সবাই? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের হাওয়াইয়ের সেকেন্ড ডে, উইচ ইজ ব্লগ 5। যেহেতু সকাল 6:30টাতে আমাদের ফ্লাইট ছিল, তাই জন্য আমাদের রাত 2:30 নাগাদই বেরোতে হয়েছিল, বিকজ ফার্স্ট বাস রাত 3টার সময় পাওয়া যায়। তো আমরা বাস স্টপে গিয়ে ওয়েট করছিলাম। সেখান থেকে আমরা একটা বাস নিলাম, দিয়ে এক জায়গায় নামলাম। সেখান থেকে আরও একটা বাস নিয়ে আমরা ফাইনালি পৌঁছালাম এয়ারপোর্টে। আমি এখানে সব থেকে বেশি অবাক হলাম রাত 3টার সময়, যখন এখানে মোরগ ডাকছিল কখনো লাইক পুরো ইন্ডিয়ার গ্রামের কথা মনে পড়ে গেল আমার। বাসে চড়বো বলে হোলা কার্ড যেহেতু আগের দিন রিচার্জ করিয়েছিলাম, সেই জন্য রাতে আমাদের প্রয়োজন হয়নি। তো চড়ে গেলাম আমরা ফ্লাইটে। ফ্লাইটে চড়ার সময় আমাদের ব্যাগে যা জলের বোতল ছিল সমস্ত ওরা কিছু ফেলে দিয়ে আবার নতুন করে লাইন দিয়ে আমাদের চেকিং করিয়ে তারপরে ফ্লাইটে চড়তে হয়েছিল। হনলুলুর এয়ারপোর্ট থেকে মাউই মাত্র 22 মিনিটের ফ্লাইট ছিল। চড়ে পড়লাম আমরা, আর একটু ঘুমাইনি, ফ্লাইটটা পুরোটাই এনজয় করলাম। আস্তে আস্তে সানরাইজও দেখলাম এবং পুরো ঘন মেঘে ঢাকা এই মাউন্টেনটা দেখলাম। মাউন্টেনটা বেশ সুন্দর দেখতে এবং আইল্যান্ডটা আমার মনে হলো চন্দ্রাকারে পুরো। তো এক সাইড থেকে অন্য সাইডের আইল্যান্ডটাও দেখা যায়, এরকম লাগলো। এটা পুরো ঘোরার এক্সপিরিয়েন্সটা বলছি। এয়ারপোর্টটা খুবই মিষ্টি, ছোট্ট অ্যান্ড ভীষণ সুদিং মিউজিকওয়ালা। আমার খুবই ভালো লেগেছে। সেখান থেকে আমরা বেরিয়েই সামনে দেখলাম একটা শাটল ট্রেন যাচ্ছে। সেই শাটল ট্রেনটা পরে বুঝতে পারলাম যে এয়ারপোর্ট থেকে কার রেন্টাল অবধি ওটা কানেক্ট করে, যেটা কিনা 4 মিনিটের রাস্তা হেঁটে গেলে পরে। তো আমরা হেঁটেই গেছিলাম। আমরা প্রথমে জানতাম না ওটা ফ্রি শাটেল কিংবা ওটা চার্জেস লাগে কিনা, আর আমাদের তাড়াতাড়ি বেরোনোর ছিল কারণ আমরা রেন্টে কার নিচ্ছিলাম, তাই জন্য। তো এন্টারপ্রাইজ থেকে আমরা গাড়ি নিলাম। এখানে গাড়ি নেওয়ার আর গাড়ি ড্রপ অফ করার ব্যবস্থাটা এত ইজি আমরা ভাবতেই পারিনি। গিয়ে ওখানে ক্রেডিট কার্ড ডিটেলস দিতে হলো, নিজের ডকুমেন্টসের ডিটেলস দিতে হলো এবং ওরা গাড়ি তোমাকে বললো নিচে যাও, গিয়ে যেটা মনে হয় যেই গাড়ি তোমার পছন্দ সেটা তুমি সিলেক্ট করে নাও। এখানে বাজেটের কোনো ব্যাপার ছিল না, শুধুমাত্র ইন্স্যুরেন্সের ব্যাপার ছিল আর গাড়ির পেমেন্টের ব্যাপার ছিল। মাত্র $106 আমরা পুরো দিনের জন্য গাড়িটা রেন্ট করেছিলাম, যেটা কিনা আমরা পরের দিন ভোর 4টের সময় ফেরত দিয়েছিলাম আফটার আওয়ার্স। তো গাড়ি পেতেই আমরা নিয়ে বেরিয়ে পড়লাম যে কোনো একটা গাড়ি চুজ করে। এটা বেশ ভালো ছিল, গাড়িটা আমাদের খুব পছন্দ ছিল। আর দীপ্তে সব থেকে বেশি এক্সাইটেড ছিল লেফট হ্যান্ড সাইড ড্রাইভিং করার জন্য, কারণ ইউএসএতে ইন্ডিয়া বা জাপানের মতো রাইট সাইড ড্রাইভিং হয় না। আমরা যথেষ্ট কনসেন্ট্রেশন দিয়ে এবং রাস্তার দিকে মন রেখেই চালাচ্ছিলাম গাড়িটা, কারণ আমরা প্রথমবার এরকমভাবে ড্রাইভ করছিলাম দুজনে, আর তাও অন্য দেশে। আবার এটা লেফট সাইড ড্রাইভিং, আবার কি রাইট সাইড অফ দ্য রোড, মানে তুমি রাইট সাইডে ড্রাইভ করছো কিন্তু তোমার ড্রাইভিং স্টিয়ারিং রয়েছে লেফট সাইডে। তো প্রথমে আমরা সব থেকে ফেমাস রোড টু হানা নিয়ে দৌড়ালাম গাড়িতে করে পৌঁছানোর জন্য ব্ল্যাক স্যান্ড বিচে। বাট আনফর্চুনেটলি আমরা ব্ল্যাক স্যান্ড বিচ এনজয় করতে পারিনি, কারণ 10টা অবধি ফ্রি এন্ট্রি যেটা ছিল সেটাও ওরা রিসেন্টলি অনলাইন বুকিংয়ের সার্ভিসে করে দিয়েছে, সেটা আমরা বুঝতে পারিনি। তো আমরা চেকিং করে গেছিলাম যে 7টা থেকে 10টা অবধি তুমি ফ্রি এন্ট্রি করতে পারবে, কিন্তু সেখানে পার্কিং ফুল হয়ে গেছিলো বলে আমরা ঢুকতে পারিনি। তো তোমরা যদি কখনো যাও এখানে, তাহলে নিশ্চয়ই আগে থাকতে বুকিং করো। বাট সেই কারণে আমাদের কোনো কিছু মিস হয়েছে তেমন নয়। আমরা রোডটা ভীষণ এনজয় করেছি এবং রাস্তার পাশে যেতে যেতে সমুদ্রের ধারও কিছুটা জায়গায় দেখা যাচ্ছিল, আবার কিছু কিছু জায়গায় সুন্দর ওয়াটারফলও দেখা যাচ্ছিল। এখানে রোডসগুলো যেটা পাহাড়ি রাস্তা ছিল সেগুলো কোনোটা মার্কিং করা ছিল না, বাট তাই জন্য সেফটির দিক থেকে যদি আমি বলি তাহলে জাপান ইজ দ্য সেফেস্ট ফর ড্রাইভিং। এখানে কেউই স্পিড লিমিট মেনটেন করে ড্রাইভিং করছিল না, আর সবাই ভীষণই ইমপেশেন্ট। কেউ যদি সামনে গাড়ি স্লো করে দিচ্ছে, সাথে সাথে হর্ন বাজিয়ে তাকে বিরক্ত করছে তারা, যেটা আমরা জাপানে ড্রাইভিং করার সময় ফেস করি না। এখানে যখনই কোনো প্রবলেম হয়, সামনের পার্সন হ্যাজার্ড লাইট জ্বালিয়ে পিছনের পার্সনকে আগে থাকতে জানিয়ে দেয় যে সামনে কিছু প্রবলেম হচ্ছে, তো গাড়িটাকে স্লো করো। আর এখানে লোকজন ভীষণই পেশেন্টলি গাড়ি চালায় এবং সামনে যদি কেউ স্লো যাচ্ছে তাও তাকে হর্ন বাজিয়ে বিরক্ত করে না। যাই হোক, এটা ছিল আমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স। তারপরে আমরা সেখান থেকে আবার ফেরত চলে এলাম রোড টু হানার দিকে টুয়ার্ডস এয়ারপোর্ট। বাট
দিস টাইম আমরা এয়ারপোর্টে না মুড়ে আমরা ঘুরেছিলাম অন্যদিকে। আমরা দুটো বিচ এনজয় করার জন্য গেছিলাম। প্রথম বিচটা যেতে যেতে আমরা এরকম সাথে সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছিলাম। যেহেতু আমরা ব্ল্যাক স্যান্ড বিচে যেতে পারিনি, সেইটার দুঃখটা মেটানোর জন্য আমরা মাঝ রাস্তায় দাঁড়ালাম, দাঁড়িয়ে ভিউটাকে এনজয় করলাম কিছুক্ষণ সময় ধরে। রোড টু হানাতে অনেকগুলো ভিজিটিং স্পট আছে, তার মধ্যে একটা হলো এই ইডেন্স গার্ডেন। এটা নাকি অত্যন্ত সুন্দর একটা গার্ডেন, মাউইতে গেলে পরে অবশ্যই দেখা উচিত। কিন্তু ওখানে এন্ট্রির জন্য আমাদের $25 ইচ পার্সন দেওয়ার জন্য বলছিল। বাট সামনেই একটা সুন্দর ক্যাফে ছিল যেখানটা আমরা এনজয় করলাম খাবার। এরকম সুন্দর ময়ূর ছিল ওখানে, 4-5টা ময়ূর ছিল যেগুলো ঘুরে বেড়াচ্ছিল। ন্যাচারাল বিউটি যদি আমি বলি, অসাধারণ সুন্দর। যেরকমটা আমরা এখানে জাপানে পাচ্ছি ঠিক সেই ধরনেরই সুন্দর, মানে লেভেল ম্যাচ করার মতো। রাস্তাটা এতটাই সুন্দর যে যেখানেই স্টপ দেবে সেখানেই অসাধারণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, যেটা মনকে মুগ্ধ করে দেবে। এখানে মোটামুটি রাস্তার ধার দিয়ে যেতে যেতে অনেকগুলো বিচ পাওয়া যায় যখন পাহাড়ি রাস্তা থেকে মেনল্যান্ডের দিকে নেমে আসা হচ্ছে সেই সময়। তো বিচগুলোতে কোনোটাতে সার্ফিং করা যায়, কোনোটাতে প্যারাসেলিং করা যায়, আলাদা আলাদা ধরনের অ্যাট্রাকশন আছে। তো যেতে যেতে আমরা এই বিচটাতে একটুখানি স্টপ নিয়েছিলাম, যেখানে সমুদ্রের ঢেউগুলো অত্যন্ত ভয়ানক ছিল কিন্তু হাওয়াটাও দুর্দান্ত ছিল। তো আমরা সেখানেই কিছুক্ষণ বসে এনজয় করলাম, অনেক ছবি তুললাম, ভিডিও নিলাম, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব পরে। তো সেখানে আনন্দ করলাম কিছুক্ষণ। আর এখানে এত জোরে জোরে ঢেউ আসছিল যে সমুদ্রের ঢেউয়ের সাথে অনেক ফ্যানাও উড়ে চলে আসছিল। এখানে ড্রাইভিংয়ের জন্য কোনো অসুবিধাই হওয়ার কথা নয় কারণ তোমার কাছে যদি ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্সও থাকে তাহলেও তুমি এখানে ড্রাইভ করতে পারবে। তোমার জন্য তাই জন্য শুধুমাত্র আইডিপি দরকার। আইডিপি বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট থাকে। আমরা জাপানের আইডিপি নিয়েই গেছিলাম, তো আমাদের তো কোনো অসুবিধা হয়নি। আই হোপ তোমরাও যদি এখানে আসো তোমরাও যেন আমাদের মতোই এনজয় করো। ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আমরা যেহেতু অনেকটা বেশি টায়ার্ড ছিলাম তাই জন্য লাঞ্চটা সেরে আমরা একটা পার্কিং লটে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম এবং সানসেট এনজয় করার জন্য ওয়াইলিয়া বিচ রিসর্টে আমরা ঢুকে পড়েছিলাম। সেখানে যে কেউ ঢুকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার কি তোমাকে ওখানে হোটেল রুম বুক করতে হবে বা কিছু। এই বিচটার ভাইবটাই অন্যরকম ছিল। এখানে সবাই নিজের মতো লেজার টাইম স্পেন্ড করছিল। কেউ তার গার্লফ্রেন্ডের মডেল টাইপ ছবি তুলে দিচ্ছিল, আবার কেউ রিসেন্টলি ওয়েডিং সেরে ওয়েডিং গাউন অ্যান্ড কোট পরে ফটোশ্যুট করাচ্ছিল, কেউ আবার তার গার্লফ্রেন্ডকে প্রপোজও করছিল। চারিদিকের ভিউটা অসাধারণ ছিল। আবার কেউ ফ্যামিলি নিয়ে এনজয় করছিল। কোনো বাচ্চারা আবার গাড়ি নিয়ে রাস্তা বানাচ্ছিল বালির মধ্যে, আবার কেউ ক্যাসেলও বানাচ্ছিল। এই রিসর্টটাতে ভেতরে একটা বেশ বড় মল আছে যেখানে আমরা আইসক্রিমও এনজয় করেছিলাম, কিন্তু আমি এতটা এক্সাইটেড ছিলাম আইসক্রিম নিয়ে সেটার ভিডিও নেইনি, তো আমি শেয়ার করতে পারলাম না, বাট ওটা ইয়াম্মিয়েস্ট ছিল। তারপরে 3 ঘন্টার জন্য আমরা কোনো হোটেল বা রুম কিছু নেইনি, গাড়িতেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য এবং রেস্ট নিয়ে আমরা ভোর 4টের সময় গাড়ি ড্রপ করতে চলে এসেছিলাম আবার এয়ারপোর্টের সামনে। তো এখানে গাড়ি ড্রপ করার অপশন খুবই ভালো, জাস্ট গাড়িটাকে ছেড়ে দাও সেখানে, আর চাবিটা এখানে একটা ড্রপ বক্স রয়েছে সেখানে ফেলে দাও, দ্যাটস ইট, ইউ আর ডান। তো আমরা তারপরে উঠে পড়েছিলাম ওপরের লেভেলে যেখান থেকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। এইখানে তখন আমরা জানতে পারলাম যে এই শাটলটা যে আসছে সেটা শুধুমাত্র এয়ারপোর্ট থেকে এই গাড়ি ভাড়া নেওয়ার জায়গা অবধি, আর এটা ছিল সম্পূর্ণ ফ্রি। তো সকালে যদি আমরা ওয়েট করতাম তাহলে আমরা এটা ফ্রিতে পেতাম, বাট ইটস ওকে। রাত্রিবেলাও আমরা ওয়েট করতে পারছিলাম না কারণ আমাদের ফ্লাইট ছিল খুবই আর্লি ইন দ্য মর্নিং, তাই জন্য আমরা ফটাফট বেরিয়ে পড়েছিলাম চেক ইনের জন্য। ব্যাস, তারপর আর কি, এবারে 22 মিনিটের ফ্লাইট টু হনলুলু। আজকের ভিডিওটা এখানেই, দেখাবে পরের ব্লগে। টিল দেন, টাটা।